আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা চতুর্থ বর্ষের মডার্ন ড্রামা এই কোর্স থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি চলে যাই। এটা আমাদের ওয়েবসাইট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ওয়েবসাইট থেকেই মূলত আজকে আমরা আলোচনা করব। এখানে হচ্ছে যে সার্চ অপশান আছে, আপনারা এখান থেকে সার্চ দিবেন। তাহলে আমি সেই টপিকটা লিখে সার্চ করছি, দ্য ইম্পর্টেন্ট অফ বিং আর্নেস্ট। তাহলে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট একটু দেখে নেন যে এই যে এখানে কিন্তু আমাদের সব কিছুই আছে, মেইন টেক্সট, তারপরে হচ্ছে যে ক্যারেক্টার সামারি, থিমস, সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই টপিকটা থেকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তো কি কি আলোচনা থাকবে আজকের টপিকে? আজকে আমরা মূলত কি ফ্যাক্ট থেকে শুরু করে দেখেন কি ফ্যাক্ট থেকে আমরা শুরু করব। তো এটা হচ্ছে যে এই টপিকের কি ফ্যাক্ট। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। ওকে, তাহলে আমরা যদি কি ফ্যাক্টগুলো দেখি, প্রথম পর্যায়ে দেখেন যে কি ফ্যাক্ট এটা লিখেছে কে। এটা মূলত লিখেছে হচ্ছে যে অস্কার ওয়াইল্ড। ওকে, তাহলে এটা লিখেছে কে? অস্কার ওয়াইল্ড। আচ্ছা, এটার ফুল টাইটেল কি? এই যে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এই যে ড্রামাটা, এই ড্রামার ফুল টাইটেল দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, এ ট্রাইভাল কমেডি ফর সিরিয়াস পিপুল। তাহলে কি? এ ট্রাইভাল কমেডি ফর সিরিয়াস পিপুল। এটা জেনার কি? জেনার হচ্ছে কমেডি অফ ম্যানার, তারপরে ফার্সিক্যাল স্টেজ প্লে ইন 3 অ্যাক্ট। অর্থাৎ এই যে নাটকটা, এটা মূলত 3টা অ্যাক্টে লেখা হয়েছিল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে এখান থেকে আমরা চলেন যে ইম্পর্টেন্ট যেগুলো বিষয় সেগুলো আমরা পড়ব। এটা মূলত লেখা হয়েছিল কত সালে? 1894 সালে, এবং এইটা প্রিমিয়ার করা হয়েছিল 14 ফেব্রুয়ারি 1895 সালে, পরের বছরই। আর এটা স্থান ছিল এসটি জেমস থিয়েটার, লন্ডনের এসটি জেমস থিয়েটারে। ওকে, এটার আমরা আরও যে বিষয়গুলো যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রয়োজনীয়, সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। আর এই যে ড্রামাটা, এটার যে প্রোটাগনিস্ট হচ্ছে যে মূলত জ্যাক ওর্টিং, তারপরে হচ্ছে যে আলজার্নন মনস্ক্রিপ, এই 2 ক্যারেক্টারই মূলত এখানকার প্রোটাগনিস্ট। তারপরে লেডি ব্ল্যাকনিন, এখানে তাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখানো হয়েছে। এগুলো মূলত কি ইনফরমেশন বলতে যেটা বোঝায়, দেখেন যে একটা ড্রামা বা একটা উপন্যাস, এই উপন্যাস সম্পর্কে যে ছোট ছোট যে ইনফরমেশনগুলো সেটাই মূলত কি ইনফরমেশন। তো সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা এখান থেকে এই যে জেনার, তারপরে হচ্ছে ডেট, লোকেশান, পিপল, স্ট্রাকচার, থিমস, সবগুলো কিন্তু এই কি ফ্যাক্ট এই অপশানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে চলেন এটা সম্পর্কে যে ক্যারেক্টারগুলো আছে এই নাটকটাতে, যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টার আমরা অবশ্যই দেখব। তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে মডার্ন ড্রামা থেকে একটি গুরুত্বপূর্ণ ড্রামা বা প্লে, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। ওকে, তো দেখেন আপনাদের মডার্ন ড্রামা, আপনাদের সিলেবাসে মডার্ন ড্রামাতে 4টা ড্রামা রয়েছে। একটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, কেয়ারটেকার, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, আর একটা হচ্ছে ওয়েটিং ফর গোডো। এই 4টা ড্রামা কিন্তু আপনাদের ইনক্লুড করা রয়েছে। আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ 4টা ড্রামার উপরে ক্লাস দিব আপনাদের। তো আজকে আমরা এটা আলোচনা করছি। এখানটাতে আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য অনেক কিছু সুবিধা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে যে মূলত ক্যারেক্টার অ্যানালাইসিস বা ক্যারেক্টার কার্ড। এখানে আমরা ক্যারেক্টারগুলোকে সুন্দরভাবে জানবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারবেন, এবং এখান থেকে আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন সেই ইনফরমেশন যদি মনে রাখতে পারেন, আশা করা যায় আপনাদের মাথায় এটা এমনভাবে গেঁথে যাবে যে পরবর্তীতে আপনারা ভুলবেন না। আমরা এখানে ক্যারেক্টার ম্যাপ করেছি সুন্দরভাবে, যে ক্যারেক্টার ম্যাপ, কার সাথে কার কী সম্পর্ক, কোন কোন ক্যারেক্টার রয়েছে সেটা, এবং আরও একটা বিষয় করেছি সেটা হচ্ছে রিলেশনশিপ গ্রাফ। এই যে রিলেশনশিপ গ্রাফ, কার সাথে কার কী সম্পর্ক, সেটা কিন্তু আমরা করেছি। এই হচ্ছে বিষয়। এবার আমরা প্রথমে দেখে নিই যে ক্যারেক্টারগুলো রয়েছে। এখানে মূলত টোটাল 13টা ক্যারেক্টার রয়েছে। কতটা? 13টা। এর মধ্যে কিন্তু সব ক্যারেক্টার সমানভাবে গুরুত্বপূর্ণ না, এবং সব ক্যারেক্টারগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে না। আমরা মেইন যে ক্যারেক্টারগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, সেই ক্যারেক্টারগুলোই আমরা কিন্তু জানবো। আচ্ছা, এখানে দেখেন আমরা কয়েকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখেন আমাদের প্রোটাগনিস্ট কিন্তু একজন। কয়জন প্রোটাগনিস্ট? একজন। আর সে হচ্ছে জ্যাক ওর্টিং।
প্রোটাগনিস্টের নাম কি? জ্যাক ওর্টিং। তো এই যে জ্যাক ওর্টিং সম্পর্কে কিন্তু আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশান এই কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে কি আমরা একটু নিচে দেখি, অলসো নন অ্যাজ জন ওর্টিং অর হচ্ছে যে আর্নেস্ট ওর্টিং। এরপরে আছে জেপি, এই যে ছোট্ট করে লেখা আছে জেপি, ঠিক আছে। তো এই জেপির অর্থ কি? আমরা সেই সময়কার যদি সমাজ ব্যবস্থা দেখি বা এখনও জেপি বলা হয়, মূলত হচ্ছে যে আপনার হচ্ছে যারা সমাজের ছোটোখাটো বিচার সালিশ করে বা প্রধান, তাদেরকে মূলত জেপি বলা হয়। তো এই জ্যাক ওর্টিং তার যে সমাজ, সেখানে সে ছোটোখাটো বিচার সালিশ করতো, দ্যাট মিনস মাতব্বর টাইপের একজন লোক ছিল জ্যাক ওর্টিং। আচ্ছা, এই তাহলে আমরা জ্যাক ওর্টিংয়ের দুইটা নাম পেলাম, জন ওর্টিং এবং আর্নেস্ট ওর্টিং। ওকে, তো এই জ্যাক ওর্টিং সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য দেওয়া আছে। এখানে দেখেন যে ডাবল ড্রেলিং, অর্থাৎ তার যৌথ পরিচয় ছিল। সেই গ্রামে সবাই তাকে জ্যাক নামে চিনত এবং শহরে যে মানে যখন সে যেত শহরে, কিন্তু সে তার আর্নেস্ট নাম ধারণ করত। আচ্ছা, তারপরে হচ্ছে যে মিস্টেরিয়াস অরিজিনস, তারপরে ডেজার ফর ফ্রিডম, হিপোক্রেট, অর্থাৎ এইগুলো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। আমরা এই জ্যাক ওর্টিং সম্পর্কে জানতেছি। জ্যাক ওর্টিং সম্পর্কে আমি আরও কিছু ইনফরমেশন দিচ্ছি। জ্যাক ওর্টিং এ হচ্ছে যে মূলত এই যে নাটক, এই নাটকের হচ্ছে কেন্দ্রীয় ক্যারেক্টার অর প্রোটাগনিস্ট। ওকে, তো এই যে জ্যাক ওর্টিং যখন একদম ছোটোবেলায় সে ভিক্টোরিয়ান রেল স্টেশনে কিন্তু হারিয়ে গেছিল এবং তার যে হচ্ছে যে গভর্নেন্স ছিল তাকে একটা হ্যান্ডব্যাগে রাখে, যেখানে হচ্ছে যে রেল স্টেশনে যে রুমটাতে সবাই জামা কাপড় রাখে বা মানে কয়লার পাশের রুম যেটা, সেই রুমটাতে হচ্ছে যে জ্যাক ওর্টিংকে একটা হ্যান্ডব্যাগের মধ্যে রাখা হয়েছিল এবং এইখান থেকে হচ্ছে যে জ্যাক ওর্টিং সে মিসিং হয়ে গেছিলো এবং পরবর্তীতে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। তো আমরা জ্যাক ওর্টিংকে দেখেছি যে জ্যাক ওর্টিং সেখান থেকে তাকে হচ্ছে থমাস কার্ডিউ নামে একজন ব্যক্তি তাকে সেখান থেকে অ্যাডপ্ট করে এবং মানে থমাস কার্ডিউ কিন্তু তাকে লালন পালন করে এবং থমাস কার্ডিউ যখন মারা যায়, থমাস কার্ডিউ মারা যাওয়ার আগে তার একজন নাতনি ছিল যার নাম সিসিলি কার্ডিউ। এই সিসিলি কার্ডিউকে তার তত্ত্বাবধানে কিন্তু রেখে যায়। এই হচ্ছে আমাদের জ্যাক ওর্টিং। আমরা জ্যাক ওর্টিং সম্পর্কে কিন্তু ইনফরমেশান জানলাম এবং আমি যে ইনফরমেশানগুলো দিচ্ছি, এই ইনফরমেশানগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, ইনশাল্লাহ পরীক্ষায় অনেক সময় কোশ্চিন আছে যে অ্যানালাইসিস দ্য ক্যারেক্টার উমুক বা উমুক। আমরা যদি এই কোশ্চিনটা আসে যে স্কেচ দ্য ক্যারেক্টার জ্যাক ওর্টিং বা স্কেচ দ্য ক্যারেক্টার প্রোটাগনিস্ট অফ দ্য প্লে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, তো এই টাইপের কোশ্চিন যদি আসে, আমি যে বিষয়গুলো আপনাদেরকে পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ এই পয়েন্টগুলো আপনারা এলাবোরেট করবেন। আশা করা যায় আপনারা কিন্তু ভালোভাবে লিখে আসতে পারবেন। এছাড়াও দেখেন তার সম্পর্কে আমরা যদি আরও কিছু তথ্য দেখি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে এই যে লাভস, এই যে জ্যাক ওর্টিং কাকে ভালোবেসেছিল? গোয়েন্ডোলেন। আচ্ছা, গোয়েন্ডোলেন ফায়ারফক্সকে কিন্তু সে ভালোবেসেছিল এবং কার ফ্রেন্ড ছিল? আলজার্নন মনস্কিপের কিন্তু সে বন্ধু ছিল এবং কার গার্ডিয়ান ছিল? হচ্ছে যে সিসিলি কার্ডিওর গার্ডিয়ান ছিল জ্যাক ওর্টিং। তারপরে আরও আছে হচ্ছে যে নিফিউ অফ, অর্থাৎ লেডি ব্ল্যাকনিলের সে হচ্ছে নিফিউ ছিল, দ্যাট মিনস তার বোনের ছেলে কিন্তু ছিল জ্যাক ওর্টিং। তাহলে এই যে এই ক্যারেক্টার সম্পর্কে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, ইনশাআল্লাহ এই তথ্যগুলো আপনারা অবশ্যই কিন্তু মাথার মধ্যে রাখবেন। আশা করা যায় এই তথ্য যদি আপনাদের মাথার মধ্যে থাকে, আপনারা কিন্তু বিস্তারিতভাবে লিখে আসতে পারবেন। আমি এই ক্যারেক্টার সম্পর্কে একটু বিস্তারিত বলছি কারণ খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এটা বোর্ড কোশ্চিনে কিন্তু এসে যায় বা অনেক সময় আসে, ইভেন প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি যে এই কোশ্চিনটা কিন্তু এসেছে। আচ্ছা, এরপরের ক্যারেক্টার হচ্ছে আলজার্নন মনস্কিপ। এটা হচ্ছে সাপোর্টিং টাইপের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের টাইপটা হচ্ছে সাপোর্টিং টাইপের, অলসো নন অ্যাজ আর্নেস্ট, অর্থাৎ তাকে কিন্তু আর্নেস্ট নামেও আমরা এই নাটকটাতে দেখতে পাবো। কেন? হচ্ছে যে এই জ্যাক ওর্টিং যখন তার বাড়ির অ্যাড্রেসটা গোয়েন্ডোলেনকে বলবে, তখন সে চুপি কী করবে? তার বাড়ির অ্যাড্রেসটা লিখে নেবে এবং সে হার্টফোর্ডশায়ারে কিন্তু চলে আসবে এবং সে তার আর্নেস্ট নামটা কিন্তু ধারণ করবে এবং সিসিলির কাছে সে বলবে যে তার নাম আর্নেস্ট। এর জন্য তাকে আর্নেস্ট নামে কিন্তু এখানে আমরা দেখতে পাই। আচ্ছা, এই আলজার্নন মনস্কিপের আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স দেখি, তাহলে দেখতে পাবো সে খুবই উইচি, তারপরে হচ্ছে চার্মিং, প্লেজার সিকার, তারপরে হচ্ছে ইরিসপন্সিবল এই কারণে বলছি যে এই যে আলজার্নন মনস্কিপ সমাজের যে দায়িত্ব বা হচ্ছে যে সমসাময়িক সময়ের যে দায়িত্বগুলো তারপরে আসতো, সেগুলোকে সে স্কিপ করার জন্য একজন ইমেজিনারি ফ্রেন্ড ক্রিয়েট করেছিল, বন্ধু ক্রিয়েট করেছিল, যার নাম হচ্ছে বানবারি। তো বানবারির নামে একজন বন্ধু ক্রিয়েট করেছিল এই
আলজানোর মনস্কিপ। আমরা দেখি যে আলজানোর মনস্কিপের আন্টি হচ্ছে কে, লেডি ব্ল্যাকনিল। তো লেডি ব্ল্যাকনিল তাকে যখন কোনো সামাজিক কাজ করতে বলতো বা কোনো কাজের কথা বলতো, তখন আলজানন বলতো যে আন্টি আমার এখন তো আর সময় নাই, আমার বন্ধু মানবাড়ি খুবই অসুস্থ, আমার এখনই তার কাছে যেতে হবে, আমি যদি তার কাছে না যাই অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে বেচারি। সো সে এই অজুহাতে সে কী করতো, যে এই তার সামাজিক যে দায় দায়িত্ব সেটাকে এড়িয়ে চলে যেত। এই হচ্ছে আলজানোর মনস্কিপ। আচ্ছা, এই সম্পর্কে আমরা জানলাম। তো আলজানোর মনস্কিপ সম্পর্কে আমি আরও একটু তথ্য দিই, যে আলজানোর মনস্কিপ হচ্ছে লেডি ব্ল্যাকনিলের বোনের ছেলে, ঠিক আছে, এবং হচ্ছে যে মানে গোয়েন্ডোলেনের কাজিন। আচ্ছা, তো আলজানোর মনস্কিপ পরবর্তীতে আমরা একদম নাটকের শেষে দেখতে পাবো যে আসলে এই জ্যাকের ভাই, ছোট ভাই, আপন ছোট ভাই জ্যাকের। আচ্ছা, এ হচ্ছে সিসিলি কার্ডিকে কিন্তু খুবই ভালোবাসে। আমরা একটু দেখি যে লাভ সিসিলি কার্ডি, সিসিলি কার্ডির কথা শুনেই কিন্তু তার প্রেমে পড়ে যায়, এবং প্রেমের টানে কিন্তু বেচারি সে লন্ডন থেকে হার্টফোর্ডশায়ারে চলে যায়, এবং সেখানে সে কৌশল অবলম্বন করে। কৌশলটা কি, সে তার আর্নেস্ট নামের পরিচয় দেয়, দ্যাট মিনস জ্যাকের ভাইয়ের পরিচয় দেয়, এবং সিসিলি কার্ডির সাথে কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এ হচ্ছে আলজানোর মনস্কিপ হচ্ছে জ্যাক ওর্টিংয়ের ভাই। আচ্ছা, তারপরে কি, জ্যাক ওর্টিংয়ের ফ্রেন্ড এবং হচ্ছে কাজিন হচ্ছে গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স। অর্থাৎ আমরা এই যে কত সুন্দরভাবে আপনাদেরকে ইনফরমেশনগুলো ধরে দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের কাজ হলো সুন্দরভাবে এটা স্টাডি করা। এরপরে চলেন আমরা পরবর্তী ক্যারেক্টারে চলে আসি, গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স। তো এই যে গোয়েন্ডোলেন এ মূলত লেডি ব্ল্যাকনিলের একমাত্র মেয়ে। মিস্টার ব্ল্যাকনিল এবং লেডি ব্ল্যাকনিলের একমাত্র মেয়ে হচ্ছে গোয়েন্ডোলেন ফেয়ারফক্স। এই গোয়েন্ডোলেন ফেয়ারফক্স জ্যাক ওর্টিংকে, দ্যাট মিন্স আর্নেস্টকে ভালোবাসে। গোয়েন্ডোলেনের একমাত্রই পরিকল্পনা বা ইচ্ছা, প্রত্যাশা, আমরা যেটাই বলি না কেন, সে চায় যে আর্নেস্ট নামের কোনো এক ব্যক্তিকে সে বিবাহ করবে। কারণ কি জানেন, যে সেই সময়ের যে মডার্ন সোসাইটি, এই মডার্ন সোসাইটিতে স্ট্যাটাসটাকে খুবই মান্য করা হতো, মেনটেন করা হতো। সমাজে যার স্ট্যাটাস ভালো, সমাজের বড় বড় শ্রেণীর যারা রয়েছে তাদের সাথে তার সম্পর্ক থাকতো। তো এই যে আর্নেস্ট নাম, এই আর্নেস্ট নামটা সমাজের সেই মানে আপার স্টেজের একটা নাম, যার কারণে গোয়েন্ডোলেন সে চেয়েছিল যে এই আর্নেস্ট নামের ব্যক্তিকে সে বিবাহ করবে। তার মনের একমাত্র বাসনা হচ্ছে আর্নেস্ট নামের ব্যক্তিকে বিয়ে করা। ঠিক আছে, আমরা গোয়েন্ডোলেনের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স দেখি। সে মূলত খুবই ইন্টেলিজেন্ট একজন মহিলা ছিল, এবং সে কি ছিল, ফ্যাশনেবল ছিল, সাজগোজ খুবই পছন্দ করতো, এবং খুবই কনফিডেন্স ছিল এবং উইটি ছিল। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে আরও একটু দেখি যে আলজানোর মনস্কিপের সে কাজিন ছিল এবং ভালোবাসতো জ্যাক ওর্টিংকে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই তিনটা ক্যারেক্টার সম্পর্কে বিস্তারিত জানলাম। পরবর্তীতে আরও ক্যারেক্টার আছে, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এরপরে দেখেন যে এখানে যেটা আছে যে সিসিলি কার্ডিউ। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা যে ক্যারেক্টারটা দেখব সেটা হচ্ছে সিসিলি কার্ডিউ। তো সিসিলি কার্ডিউকে আমি আবারও বলছি, জ্যাক ওর্টিং যখন ছোটোবেলায় ভিক্টোরিয়ান রেল স্টেশনে হারিয়ে গেছিল, থমাস কার্ডিউ নামে একজন ব্যক্তি এই জ্যাক ওর্টিংকে অ্যাডপ্ট করেছিল এবং তাকে লালন পালন করে বড় করেছে। এবং এই থমাস কার্ডিউয়ের নাতনি হচ্ছে সিসিলি কার্ডিউ। ঠিক আছে, তো থমাস কার্ডিউ যখন মারা যায় তখন জ্যাকের ওপরে তাকে দায়িত্ব দিয়ে যায়, এবং জ্যাক কিন্তু এই সিসিলি কার্ডিওর দেখভাল করে। সিসিলি কার্ডিওর ক্যারেক্টারিস্টিক ফিচার যদি দেখি, সে খুবই ইমাজিনেটিভ, কল্পনা করতে ভালোবাসে। কল্পনার জগতে সে তার প্রেমিককে খুঁজে পেয়েছে। অর্থাৎ জ্যাকের ভাইয়ের নাম হচ্ছে আর্নেস্ট। জ্যাকের ভাইয়ের নাম কি? আর্নেস্ট। তো জ্যাক সবাইকে বলেছে যে আমার একটা ভাই রয়েছে, শহরে থাকে, তার নাম আর্নেস্ট, সে খুবই দুষ্টু। আমি হচ্ছে যে আমার এই দুষ্টু ভাইয়ের কাছে বারবার আমাকে যেতে হয়। অর্থাৎ সে আর্নেস্টের সাথে দেখা করতে বারবার শহরে যায়। এটা কিন্তু সমাজে যারা আছে, হার্টফোর্ডশায়ারে যারা আছে, সবাইকে জ্যাক বলেছে। বাট আসলে তো তার কোনো ভাই নাই, সে মূলত কী করেছে, এটা ইমাজিনেটিভ করেছে। তো যখন মানে সিসিলি কার্ডিউ যখন জ্যাকের কাছ থেকে বারবার এই আর্নেস্টের নাম শোনে, তখন মনে মনে সিসিলি কার্ডিউ কিন্তু আর্নেস্টের প্রেমে পড়ে গেছে, এবং সেও কিন্তু প্রতিজ্ঞা করেছে সেই আর্নেস্ট ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সে যখন কী করে, যখন পড়াশোনা করে, খাতার মধ্যে তার একটা স্পেশাল ডায়েরি, পার্সোনাল ডায়েরিতে থমাস হচ্ছে যে আর্নেস্ট সম্পর্কে বিভিন্ন ইমাজিনেটিভ কল্পনা কিন্তু সে তার খাতার মধ্যে, ডায়েরির মধ্যে লিখে রাখে। এবং এটা সিসিলি কার্ডিউ এটা ফিক্সড করেছে যে তার সাথে আজকে আমার এঙ্গেজমেন্ট হচ্ছে, কার সাথে? আর্নেস্টের সাথে। তারপরে কি হচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি, বাগানের মধ্যে ঘুরছি। দ্যাট মিন্স রোমান্টিক টাইপের যে মুহূর্তগুলো সে জাস্ট ইমাজিন করে, কল্পনা করে। তাহলে ইমাজিনেশন
সিসিলি কার্ডিওর একটা বড় ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। এরপরে রোমান্টিক, এ কিন্তু খুবই খুবই রোমান্টিক একটা মহিলা। কারণ কি, কারণ হচ্ছে যে আলজার্ননকে দেখা মাত্রই যখন হচ্ছে যে আলজার্নন বলে যে আমার নাম হচ্ছে আর্নেস্ট, তখন সে আলজার্ননের কোলে কিন্তু ঢলে পড়ে এবং শুধু এটাই না, তার যে আবেগ, তার যে ভালোবাসা সবটুকু কিন্তু তার সাথে শেয়ার করে এবং বলে যে আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার নাম শুনে তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমাকে নিয়ে কত কল্পনা করেছি, আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, আমাদের এই 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 মানে আমরা এখানে ঘুরছি। দ্যাট মিনস তার রোমান্টিক যে ইমাজিনেশনগুলো, সকল ইমাজিনেশনগুলো কিন্তু সে হচ্ছে যে আর্নেস্ট, দ্যাট মিনস আলজার্ননের সাথে শেয়ার করছে এবং হচ্ছে যে ড্রিমি অর্থাৎ দিবা স্বপ্ন দেখে। দ্যাট মিনস আর্নেস্ট নাই, আর্নেস্টের স্বপ্ন দেখে সে ব্যাকুল হয়ে পড়েছে, আর্নেস্টের প্রেমে পড়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে প্লেফুল। আচ্ছা, এ হচ্ছে বিষয় মানে সিসিলি কার্ডিও সম্পর্কে আমরা যদি দেখি যে সিসিলি কার্ডিও কী করে, আলজার্নন মনস্ক্রিপ্টকে ভালোবাসে। এরপরে অ্যান্টাগনিস্ট, প্রত্যেকটা নাটক, মুভি, ড্রামা, মানে হচ্ছে যে ছোটো গল্প, সব জায়গাতে তো একটা অ্যান্টাগনিস্ট থাকে, তাই না? ভিলেন থাকে। তো এই যে ড্রামাটা, এটার অ্যান্টাগনিস্ট হচ্ছে লেডি ব্ল্যাকনীল। তো লেডি ব্ল্যাকনীলকে আমি একটু পরিচয় দিয়ে দিই। লেডি ব্ল্যাকনীল হচ্ছে আলজার্ননের আন্টি এবং গোয়েন্ডোলেনের মা, ঠিক আছে, এবং হচ্ছে যে মিস্টার ব্ল্যাকনীলের ওয়াইফ। তো এই যে লেডি ব্ল্যাকনীল, তো লেডি ব্ল্যাকনীল হচ্ছে, একে আরও জানা যায় হচ্ছে যে আন্ট আগস্টা নামে কিন্তু তাকে জানা যায়। ওকে, আচ্ছা, এ খুবই অথরিটেটিভ ছিল, স্নবি ছিল, স্ট্যাটাস অবিস, তারপরে হচ্ছে যে আচ্ছা স্ট্যাটাস অবসেট, আচ্ছা ফরমাইডেবল, অর্থাৎ এই যে বিষয়গুলো, দ্যাট মিন্স এই লেডি ব্ল্যাকনীল এই ক্যারেক্টার দ্বারা অস্কার ওয়াইল্ড মডার্ন সোসাইটির আপার ক্লাস মহিলারা কেমন টাইপের হয়, তাদের সাজগোজ, তাদের আচার আচরণ, তাদের মনোভাব কেমন হয়, সবগুলো কিন্তু লেডি ব্ল্যাকনীল এই ক্যারেক্টার দ্বারা তুলে ধরেছে। আমরা যদি এখানে লেডি ব্ল্যাকনীল সম্পর্কে আরও একটু দেখি, যে সে মূলত গোয়েন্ডোলেনের মা ছিল, আলজার্নন মনস্ক্রিপের আন্টি ছিল এবং মানে হচ্ছে যে জ্যাকের ভালোবাসাকে সে রিজেক্ট করেছিল। গোয়েন্ডোলেন যখন জ্যাককে ভালোবাসার জন্য, অর্থাৎ জ্যাককে সে ভালোবাসে যখন তার মায়ের কাছে প্রকাশ করেছিল, তখন সে কিন্তু তাদের ভালোবাসাটা রিজেক্ট করে দিয়েছিল। এবং এখানে আমরা দেখি যে এই যে লেডি ব্ল্যাকনীল অর্থাৎ মিসেস মনস্ক্রিপের বোন হচ্ছে লেডি ব্ল্যাকনীল। তাহলে আপনারা বলেন যে এই মিসেস মনস্ক্রিপ কে ছিল? আলজার্ননের মা। কার মা ছিল? আলজার্ননের মা। আচ্ছা, তো আলজার্ননের মা মানে কি? জ্যাকেরও কিন্তু মা। ওকে, পরবর্তীতে ক্যারেক্টারে আমরা চলে আসি মিস প্রোজ। মিস প্রোজকে এই সেই ব্যক্তি, কি বলবো, এই সেই মহিলা যে জ্যাককে ভিক্টোরিয়ান রেল স্টেশনে হারিয়ে ফেলেছিল। সে কি করেছিল? একটা বড় উপন্যাস লিখেছিল, নোভেল লিখেছিল এবং নোভেলটা হ্যান্ডব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। তার সাথে কি ওই যে জ্যাককেও রেখে দিয়েছিল। সে মন ভুলে কি করেছে, যে ব্যাগটা থুয়ে চলে গেছে এবং এই ব্যাগটা রেখে যাওয়ার ফলে জ্যাক কিন্তু হারিয়ে গেছে। বর্তমানে এই মিস পিজম হচ্ছে সিসিলি কার্ডিওর গভর্নেন্স এবং মানে আগে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা যদি দেখি তাহলে এ মূলত জ্যাকের গভর্নেন্স ছিল। আচ্ছা, এই যে এই মিস পিজম কী ছিল? মিস পিজম ডক্টর চসাবলকে কিন্তু ভালোবাসে। এখানে আমরা দেখব যে এই নাটকটা মূলত 3টা কাপলের হ্যাপি মিলনের মাধ্যমে কিন্তু নাটকটা শেষ হবে। সেই কাপলের মধ্যে মিস পিজম এবং ডক্টর চসাবল এরা কিন্তু একটা কাপল। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসি পরবর্তী যে ক্যারেক্টারগুলো আছে, যেগুলো হচ্ছে মাইনর টাইপের ক্যারেক্টার। এরপরে একটা সাপোর্টিং ক্যারেক্টার পাবো আমরা, সেটা হচ্ছে ডক্টর চসাবল। ডক্টর চসাবল একজন হচ্ছে জেন্টেলম্যান ছিল, একজন ক্লার্জিম্যান ছিল, অর্থাৎ সেখানকার যে রেক্টর, চার্চের যে দায়িত্ব থাকে লোকাল চার্চের, সে মূলত রেক্টর ছিল এবং ডক্টর চসাবল মিস পিজমকে কিন্তু ভালোবাসত এবং শেষে আমরা দেখব যে মিস পিজম এবং ডক্টর চসাবলের মিলন কিন্তু ঘটে। আচ্ছা, এর পরবর্তী মাইনর কিছু ক্যারেক্টার আমি একটু দ্রুত শেষ করছি, তাছাড়া শেষ করা পসিবল হবে না। মাইনর ক্যারেক্টার হচ্ছে লেন। তো লেন হচ্ছে আলজার্নন মনস্ক্রিপের হচ্ছে যে সার্ভেন্ট ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যারিম্যান্ট হচ্ছে যে জ্যাকের বাটলার ছিল। এরপরে আমরা যদি আরও কিছু ক্যারেক্টার দেখি, যে থমাস কার্ডিউ সম্পর্কে আমি বিস্তারিত বলেছি, যে থমাস কার্ডিউ মূলত একজন ব্যক্তি যে জ্যাককে অ্যাডপ্ট করেছিল ভিক্টোরিয়া রেল স্টেশন থেকে এবং সিসিলি কার্ডিউয়ের সে মূলত হচ্ছে যে কী ছিল, দাদা বা হচ্ছে নানা ছিল।
ওকে, তারপরে হচ্ছে যে লর্ড ব্ল্যাকনিল হচ্ছে লেডি ব্ল্যাকনিলের হাজব্যান্ড ছিল। তারপরে হচ্ছে মিসেস মনস্কিপ হচ্ছে আলজার্নন এবং জ্যাকের মা, যাকে হচ্ছে যে এই নাটকে কিন্তু উল্লেখ নাই, তবে পরবর্তীতে একদম নাটকের শেষে কিন্তু আমরা জানতে পারবো এই ক্যারেক্টার সম্পর্কেও। তাহলে এরপরে হচ্ছে যে জেনারেল মনস্কিপ কে ছিল? জেনারেল মনস্কিপ হচ্ছে জ্যাকের বাবা ছিল, একজন আর্মি জেনারেল ছিল। এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে মোট 13টা ক্যারেক্টার পেলাম, এবং এই 13টা ক্যারেক্টার যদি ক্যারেক্টার সম্পর্কে আপনাদের যদি ধারণা থাকে, স্পষ্ট ধারণা থাকে, গল্প আপনাদের কাছে একদম পানি, এবং আমি গল্পটা ইনশাআল্লাহ একদম গল্প আকারে আপনাদেরকে বলে দেখাবো। আচ্ছা, এছাড়া আমাদের এখানে রয়েছে ক্যারেক্টার ম্যাপ। আপনারা এই ক্যারেক্টার ম্যাপটা সুন্দর করে দেখে নেবেন। আর জ্যাক অর্টিং থেকে শুরু করে কার সাথে কার সম্পর্ক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পসিবল হবে? আচ্ছা, তো এতক্ষণ যে ক্যারেক্টারগুলো আলোচনা করলাম, অর্থাৎ কার সাথে কার কী সম্পর্ক, এখানে কিন্তু আর ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা এটা একটু দেখে নেবেন। আমাদের ওয়েবসাইট literaturelexnote.com, এখানে ভিজিট করবেন, ক্যারেক্টারে চলে আসবেন, এটা দেখবেন। আচ্ছা, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এছাড়াও আমাদের এখানে আরও একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে রিলেশনশিপ। তো এই যে রিলেশনশিপ গ্রাফ, এই গ্রাফে এখানে আপনারা যদি যে কোনো ক্যারেক্টারের উপরে ক্লিক করা মাত্রই আপনারা তাদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেখতে পাবেন। আমি সিসিলি কার্ডিওর উপরে ক্লিক করেছি। সিসিলি কার্ডিও হচ্ছে সাপোর্টিং একটা ক্যারেক্টার, সে খুবই ইমাজিনেটিভ, রোমান্টিক এবং ডিমি। এরপরে যদি আমরা জ্যাক অর্টিংয়ের উপরে দেখি, এই যে তার সম্পর্কে ইনফরমেশন ভেসে আসছে। সব মানে যে ক্যারেক্টারকে আমি দিব প্রত্যেকটার প্রতি যে হচ্ছে যে হ্যাঁ তাদের যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো একটা ক্যারেক্টার সম্পর্কে ডিটেলসে মনে রাখার পরিবর্তে আপনারা যদি শুধু এই আকারে এইভাবে ছোট ছোট ওয়ার্ডে মনে রাখার চেষ্টা করেন, আশা করা যায় যে সে তার সম্পর্কে এখানে সাপোজ আমি হচ্ছে যে কাকে বলবো, এই যে জ্যাক অর্টিংয়ে এই কয়েকটা দিয়ে আপনারা কয়েকটা লাইন লিখতে পারবেন না? অবশ্যই লিখতে পারবেন। কেন পারবেন না? কারণ আপনারা এখন ফাইনাল স্টেজে। কোন স্টেজে? ফাইনাল স্টেজে। আপনাদের মনের মধ্যে, মাথার মধ্যে যে চিন্তা চেতনাটা আসে সেটা আপনারা অবশ্যই আপনাদের কলম দিয়ে কিন্তু প্রকাশ করতে পারেন। এ হচ্ছে বিষয়। তো আরেকটা বিষয় বলি, না বললেই না, এটা আমাদের সামারি বই, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনাদের জন্য প্রতিটা টপিক আমি যেভাবে পড়াচ্ছি এগুলো এইভাবে কিন্তু সুন্দরভাবে বাংলা, ইংলিশ সবগুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। তো এই সামারি বইটা আমাদের অ্যাভেলেবল রয়েছে, এবং বর্তমানে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি, অর্থাৎ আজকে কিন্তু আমাদের হ্যান্ড নোটের মানে প্রি অর্ডার চলছে, আপনারা অর্ডার করতে পারেন। এটা হচ্ছে আমাদের সামারি বই। হ্যান্ড নোটটা এখনও পেজে আছে, এখনও আসেনি, আসলে আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করেছেন, এবং যারা করেননি করে নেন। এটা আমাদের মিথোলজিক্যাল বই, অর্থাৎ এলেক্স মিথোলজি। আপনি যদি লিটারেচারের একজন স্টুডেন্ট হন, এই বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে। কেন পড়তে হবে আমি বলি, যে মিথোলজির উপরে আপনাদের একটা কোর্সই রয়েছে, সেটা হচ্ছে ক্লাসিক ইন ট্রান্সলেশন। যে কোর্সটা রয়েছে সেখানে কিন্তু এই মিথোলজি সম্পর্কে সব কিছুই রয়েছে। ইভেন ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সব ইয়ারে মিথোলজি লাগে। পড়াশোনার ক্ষেত্রেই না, পড়াশোনার বাহিরেও আপনাকে মিথোলজি পড়তে হবে, কারণ জবের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো এটাও কিন্তু কালেক্ট করতে পারেন, আমাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। ওকে, আচ্ছা, এখান থেকে দেখাই। এই যে বুকস সেকশন আছে, এখানে গেলেই কিন্তু দেখেন ডিটেলসে আমাদের যে বইগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। অর্ডার করার প্রসেস আমি দেখিয়ে দিয়েছি, নো প্রবলেম, আমি ওদিকে যাচ্ছি না। আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। তাহলে এবার আমরা গল্পেতে চলে আসি, সামারি। আচ্ছা, সামারি যখনই ওপেন করলাম, এখানে আরেকটা জিনিস চলে আসলো, সেটা হচ্ছে আমাদের পডকাস্ট। তো পডকাস্ট দেখেন কত সুবিধা, মানে সপ্তাহান্তে নিজের একঘেয়ে জীবন থেকে পালানোর জন্য একটা মানে কাল্পনিক অসুস্থ বন্ধুদের অ্যালজাইমারের একটা বিখ্যাত সংলাপ। আচ্ছা, এটা আমি এখন না শোনাই, আমি একটু বলি যে এই পডকাস্ট ভিডিওটা বা পডকাস্ট অডিওটা একদম দুইজনে গল্প করে আপনাদেরকে সুন্দরভাবে পুরো সামারিটা বলে দেবে, এবং এই যে গল্পটা করছে এই গল্পটা বাস্তবিক প্রেক্ষাপটে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে উদাহরণ মিলিয়ে আপনাকে শোনাবে। সো আপনারা চাইলে এটা শুনতে পারেন। এটা এখানে অনেক বড় মনে হতে পারে, 18 মিনিট, এখানে আপনারা এটা বাড়িয়ে দিবেন, হচ্ছে যে মানে 2 গুণ করে দিবেন বা 1 গুণ করে দিবেন, দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? এটা বিষয় না। আমি এখন আপনাদেরকে সামারিটা আমার মতো করে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করছি। এ হচ্ছে আমাদের সামারি, আমি পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে পড়াবো। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে এই যে গল্পটা, এই যে নাটকটা, এই নাটক
ব্যাকগ্রাউন্ডে কী ছিল, অর্থাৎ এই নাটকের ব্যাকগ্রাউন্ডটা কী। আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, যদি অস্কার ওয়াইল্ডের দিকে তাকাই, যে অস্কার ওয়াইল্ড এই নাটকটা লিখেছিল কত সালে, 1894 সালে। এবং লিখার কারণ কী ছিল, অস্কার ওয়াইল্ড এটাকে মূলত শেষ করেছিল, অর্থাৎ যখন সে টাউন অফ ওর্থিং, ইংল্যান্ডের একটা শহর, সেখানে যখন সে অবস্থান করছিল তখন মূলত এই নাটকটা লিখেছিল। ওকে, আর এটা হচ্ছে যে ফার্স্ট পারফর্ম করা হয়েছিল 14 ফেব্রুয়ারি 1895 সালে। কোথায়? এসটি জেমস থিয়েটার ইন লন্ডন, লন্ডনের এসটি জেমস থিয়েটারে এটাকে পারফর্ম করা হয়েছিল 14 ফেব্রুয়ারি 1895 সালে, সালটা মনে রাখবেন। এবং তখন এইটার যে টাইটেল ছিল, অরিজিনাল যে টাইটেল, এ ট্রাইভাল কমেডি ফর সিরিয়াস পিপুল। ইম্পর্ট্যান্ট একটা বিপ কোশ্চেন, যে ফুল টাইটেল অফ বা অরিজিনাল টাইটেল হচ্ছে যে কি, এই নাটকটার অরিজিনাল টাইটেল হচ্ছে কি, ট্রাইভাল কমেডি ফর সিরিয়াস পিপুল। আচ্ছা, তো এই যে বিষয়টা, এই নাটকটা সে মূলত যেটা লিখেছিল, যে ভিক্টোরিয়ান সোসাইটির, সেই সময়ে ভিক্টোরিয়ান পিরিয়ড চলছিল, তো ভিক্টোরিয়ান সোসাইটির আপার ক্লাস মানুষদের মধ্যে যে চিন্তা চেতনা বা যে থিঙ্কিংটা ছিল, সেই থিঙ্কিংটাকে সে কী করেছিল, স্যাটিয়ার করেছিল। এবং এই নাটকের মাধ্যমে সে যেটা দেখিয়েছে যে আপার ক্লাস সোসাইটিটা কেমন হয়, আপার ক্লাস সোসাইটির ম্যারেজ, তারপরে হচ্ছে যে তাদের ভালোবাসা, এই সম্পর্কগুলো কেমন হয়, কোন ধরনের হয়, এটা দেখানোর জন্য সে কী করেছিল, এই নাটকটা কিন্তু সম্পূর্ণ লিখেছিল। এখানে দেখানো হয়েছে লাভ অ্যান্ড ম্যারেজ, লাভ অ্যান্ড ম্যারেজটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে। এবং সেই সমাজের আপার ক্লাস যারা পিপুল রয়েছে, আপার ক্লাস পিপুল, তাদের যে দৃষ্টিভঙ্গি লোয়ার ক্লাস পিপুলদের প্রতি কেমন ছিল, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। দ্যাট মিনস সমসাময়িক সময়টাকে স্যাটিয়ার করা হয়েছে। অস্কার ওয়াইল্ড এই ড্রামার মাধ্যমে, এই নাটকের মাধ্যমে যেটা করেছে, সেটাকে মূলত কী করেছে, স্যাটিয়ার করেছে। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে নাটকগুলো মঞ্চস্থ করা হয় তাদেরকে প্লে বলা হয়, আর যে নাটকগুলো মঞ্চস্থ করা হয় না তাদেরকে শুধু ড্রামা বলা হয়। অর্থাৎ যে নাটক থিয়েটারে মঞ্চস্থ করা হয়েছে তাকে ড্রামা, প্লে দুটাই বলা হবে। এবং যে নাটক থিয়েটারে মঞ্চস্থ করা হয়নি তাকে শুধু কি বলা হবে, ড্রামা বলা হবে, প্লে বলা হবে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা হচ্ছে 3টা অ্যাক্টে লেখা একটা ছোট ড্রামা। কয় অ্যাক্ট? 3টে অ্যাক্ট রয়েছে। তো আমরা অ্যাক্টগুলো ফার্স্ট অ্যাক্ট, সেকেন্ড অ্যাক্ট, আমি পয়েন্ট বলে বলে এখানে আমি গল্প আপনাদেরকে শোনাবো। তো চলেন আমরা ফার্স্ট অ্যাক্টটা দেখি। ফার্স্ট অ্যাক্ট এখানে হচ্ছে, দেখেন গল্পটা এভাবে শুরু হচ্ছে। আমি একটু গল্প আকারেই বলি, যে গল্প শুরু হচ্ছে লন্ডনের একটি স্টাইলিস্ট ফ্ল্যাটে। একদম মানে পুরো ফ্ল্যাটটা সুন্দরভাবে সাজানো গোছানো, স্টাইলিস্ট। বুঝতেই তো পারছেন যে লন্ডন শহরে আলজানন থাকে, এবং আলজানন সেখানে তার যে হচ্ছে যে সার্ভেন্ট লেন, এই লেনের সাথে করে কিন্তু সে সেখানে থাকে। তো সেইখানে সে মূলত একটা পার্টির অ্যারেঞ্জ করেছে, আফটারনুন টি পার্টি। ঠিক আছে, তো এই পার্টিতে সে ইনভাইট করেছে যে তার আন্টি লেডি ব্ল্যাকমেল, তার হচ্ছে কাজিন গোয়েন্ডোলেন ফেয়ারফক্স, এবং আরও একজনকে ইনভাইট করেছে, তার নাম হচ্ছে আর্নেস্ট। ওকে, তো এই 3জন ব্যক্তি আজকের এই টি পার্টিতে তারা উপস্থিত থাকবে। তো এই টি পার্টির দ্বারা এখানে দেখানো হচ্ছে যে লেন তার যে হচ্ছে যে বাসা, সেখানে আলজাননের যে বাড়ি, সেখানে সব কিছু সুন্দরভাবে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং আলজানন সে কী করছে, পিয়ানো বাজাচ্ছে। এখানে তার যে পিয়ানো বাজানো, এই পিয়ানো বাজানো দ্বারা সমসাময়িক সময়টাকে বিদ্রুপ করা হয়েছে। আসলে এখানে হচ্ছে আলজানন সুন্দরভাবে পিয়ানো বাজাতে পারে না, সে বেসুরা হচ্ছে যে পিয়ানোর সুর তুলছে, যেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, বাট সে বাজাচ্ছে। এখানে হচ্ছে যে আপার ক্লাস মানুষদের যে মানে হচ্ছে যে তাদের মধ্যে যে গুণগুলো রয়েছে বা তারা যে কাজগুলো করে সেটাই করছে, সেটা সঠিক হোক বা ব্যাঠিক হোক এটা বড় বিষয় না। তো আলজানন কী করছে, পিয়ানো বাজাচ্ছে। এমন টাইমে আমরা দেখি যে এই আফটারনুন টি পার্টিতে একজন উপস্থিত হয়েছে, তার নাম হচ্ছে আর্নেস্ট। এই আর্নেস্টকে আলজাননের বন্ধু। তো আমরা জানি আর্নেস্টকে, আমরা তো ক্যারেক্টারের মধ্যে অলরেডি জেনে এসেছি, আর্নেস্ট হচ্ছে মূলত জ্যাক ওর্টিং। ওকে, বাট শহরে যখন সে আসে তখন সে কি বলে যে তার নাম আর্নেস্ট। তো এই আর্নেস্ট যখন এই টি পার্টিতে আসে, তো আমরা একটু দেখি যে আর্নেস্ট যখন টি পার্টিতে আসে তখন জ্যাক তাকে মানে হচ্ছে যে আলজানন তাকে ধরে বসে। আলজানন তাকে বলে যে আর্নেস্ট, তুমি যখন গতবার এসেছিলে তখন কিন্তু তুমি গোয়েন্ডোলেনের সাথে খুবই বেশি পরিমাণে ফ্লার্ট করেছো। আজকে আমি তো তোমাকে এই পার্টিতে বেশিক্ষণ থাকতে দেবো না, আমার আন্টি এবং আমার কাজিন আসার আগে তুমি আমার এই টি পার্টি থেকে চলে যাবে।
এটা কিন্তু বলছে। এবং এটা বলার পাশাপাশি তখন বলছে, আর্নেস্ট, আমি গতদিন তুমি একটা সিগারেট কেস রেখে গেছিলে, তো সেখানে আমি একটা নোট পেয়েছি, অর্থাৎ সিগারেট কেসের ওপরে একটা জিনিস লেখা ছিল, মাই ডিয়ার আঙ্কেল জ্যাক। তো এই যে হচ্ছে যে সিসিলি নামের যে, ওখানে সিসিলি নামটা উল্লেখ ছিল, সিসিলিকে এবং জ্যাককে, এটা সম্পর্কে তুমি আমাকে বিস্তারিত বলো, তাছাড়া কিন্তু তোমাকে আমি এই টি পার্টিতে বেশিক্ষণ থাকতে দিব না, তোমাকে আমি এই টি পার্টি থেকে কী করবো, তোমার টি পার্টি থেকে চলে যেতে হবে। তো আর্নেস্ট তখন আর সে সত্যটা বলেই দেয় যে আসলে সে কে। তো আর্নেস্ট বলে যে আসলে আমার নাম আর্নেস্ট না, আমার নাম হচ্ছে জ্যাক অর্টিং, গ্রামে আমার সবাই জ্যাক নামে চেনে। তো গ্রামের যে দায়িত্ব, গ্রামের যে ফ্যাসিলিটি, কাজকর্ম, সব কিছু থেকে আমি নিজেকে একটু স্বাধীনভাবে দেখতে চাই। এর কারণে আমি হচ্ছে যে একটা ইমেজিনারি ব্রাদার ক্রিয়েট করেছি, যার নাম আমি দিয়েছি আর্নেস্ট। এবং আমি যখন গ্রাম থেকে, হার্টফোর্ডশায়ার থেকে শহরে আসি, লন্ডনে আসি, তখন আমি সবাইকে বলে আসি যে আমার ভাইটা অনেক দুষ্ট, আমার ভাইয়ের সাথে কিন্তু আমাকে দেখা করতে যেতে হবে, এবং আমি আমার ভাইয়ের সাথে দেখা করে খুবই দ্রুত ফিরে আসবো। এটা বলে আমি গ্রাম থেকে শহরে চলে আসি। তো শহরে আসার পরে আমি হচ্ছে সবাইকে পরিচয় দিই যে আমার নামই আর্নেস্ট, আমি তোমাকেও পরিচয় দিয়েছি, আমার নাম আর্নেস্ট, এই হচ্ছে বিষয়। এবং সে বলে যে ঠিক আছে। তখন হচ্ছে যে আলজানন যেটা বলে যে আরে, তো এটা ঠিক আছে, তাহলে তুমি বলো যে আসলে সিসিলিটাকে, যে সিসিলি নাম লেখা ছিল, তো সিসিলিটাকে। তখন বলে যে আসলে জ্যাক তখন সব কিছু খুলে বলতে শুরু করেছে যে সে আসলে একদম যখন ছোটো ছিল তখন ভিক্টোরিয়ান রেল স্টেশনে একটা হ্যান্ডব্যাগের মধ্যে থমাস কার্ডিউ নামে একজন ব্যক্তি তাকে অ্যাডপ্ট করেছিল এবং তাকে লালন পালন করেছিল। তো থমাস কার্ডিউ যখন মারা যাওয়ার সময় আমাকে হচ্ছে যে তার যে নাতনি সিসিলি কার্ডিউ এর কিন্তু গার্ডিয়ান বানিয়ে গেছে, এবং সিসিলি কার্ডিউ 18 বছরের বয়স্ক একজন সুন্দর মহিলা। তো এই যে সিসিলি কার্ডিউ, এই সিসিলি কার্ডিউয়ের পরিচয় শুনে জ্যাক কিন্তু মানে আলজানন কি করছে, সিসিলি কার্ডিওর উপর একটু দুর্বলতা ফিল করছে। তো সে সিসিলি কার্ডিওর কথা শুনে তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বললে, আর তুমি শুধু এমনটা করো এমনটা না। আলজানন তখন বলছেন যে আমিও কি করি জানো, যে আমার যখন হচ্ছে যে আমার পুরো সমাজে যখন কোনো বড় দায়িত্ব চলে আসে তখন তো আমি একটু অলস টাইপের, আমি তো এই দায়িত্বগুলো পালন করি না। তখন আমি বলি যে আমি কি করেছি, বানবারি নামে একজন ইমাজিনারি ফ্রেন্ড ক্রিয়েট করেছি, যে সবসময় অসুস্থ থাকে। কী থাকে? অসুস্থ থাকে সব সময়। এট এ টাইম যখনই আমাকে কেউ কোনো দায়িত্বর কথা বলে বা কোনো কাজ করতে বলে, বা যখনই আমার কোনো কিছু স্কিপ করার প্রয়োজন হয়, তখন আমি বলি যে আমার বন্ধু বানবারি খুবই অসুস্থ, এখনই আমার কিন্তু তার কাছে যেতে হবে, না গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এইটা কিন্তু বলি। তাহলে আমরা এই দুইটা ক্যারেক্টারের মধ্যে হিপোক্রেসি কিন্তু খুঁজে পাচ্ছি। দুজনেই ডুয়াল আইডেন্টিটি ক্রিয়েট করেছে এবং দুজনেই সমাজের দায়িত্ব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য হিপোক্রেট বা হচ্ছে হিপোক্রেসি করতেছে, ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি যে এদের যে তথ্যটা এটা কিন্তু ফাঁস হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা জ্যাক আর্নেস্ট আসলে আর্নেস্ট না, সে জ্যাক, এটা কিন্তু আমরা জেনে গেলাম। এবং আলজানন সে যে মূলত হচ্ছে যে বানবারি নামে যে একটা ইমাজিনারি ক্যারেক্টার সেটা ক্রিয়েট করেছে, সেটা সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে লেডি ব্ল্যাকনিল এবং গোয়েন্ডোলেন তারা এই টি পার্টিতে কী করেছে, উপস্থিত হয়েছে। কখন? বিকাল। তো যখন এই টি পার্টিতে গোয়েন্ডোলেন এবং তার মা লেডি ব্ল্যাকনিল উপস্থিত হয়েছে, আলজানন তাদেরকে বলছে যে আন্টি, আজকে তো টি পার্টি দিয়েছি, এই টি পার্টিটা আমি ডিনার পর্যন্ত নিয়ে যেতে পারবো না। কেন জানেন? আমার যে বন্ধু বানবারি, এ খুবই অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আজকে আমাকে এই টি পার্টির পরে আমাকে কিন্তু তার সাথে অবশ্যই দেখা করতে যেতে হবে। আমি যদি তার সাথে দেখা করতে না যাই, সে হয়তো মারাও যেতে পারে বা তার অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার কারণে আজকের পার্টিটা আমি কি করতে পারছি না, যে ডিনার পর্যন্ত রাখতে পারছি না, এটার জন্য আমি দুঃখিত। আচ্ছা, এবং এই বলতে বলতে সে কী করছে, লেডি ব্ল্যাকনিলকে কিন্তু সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় গল্প করতে করতে নিয়ে যাচ্ছে। এখানে আর্নেস্টকে, দ্যাট মিনস জ্যাককে হচ্ছে গোয়েন্ডোলেনের সাথে কথা বলার সুযোগ কিন্তু আলজানন ক্রিয়েট করে দিল। এবার আমরা দেখছি যে গোয়েন্ডোলেন এবং হচ্ছে যে জ্যাক তারা একজন আরেকজনের সাথে কথা বলছে। এর পূর্বেও কিন্তু তাদের সাক্ষাৎ হয়েছে এবং তারা একজন আরেকজনকে কিন্তু খুবই পছন্দ করে। এই যে জ্যাক সমাজের দায়িত্ব সব কিছু ত্যাগ করে একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করে লন্ডন শহরে কেন আসে জানেন? এর আসার একমাত্র কারণ হচ্ছে সে কি করে, এই গোয়েন্ডোলেনকে ভালোবাসে
এবং গোয়েন্ডোলেনকে প্রপোজ করার জন্য আজকে মূলত সে কী করেছে, লন্ডন শহরে এসেছে। এই হচ্ছে বিষয়। তো তারা দুজন যখন গল্প করা শুরু করলো, তো একটা পর্যায়ে হচ্ছে জ্যাক কিন্তু গোয়েন্ডোলেনকে প্রপোজ করে বসলো এবং জ্যাক শুনতেছে, জ্যাক হচ্ছে গোয়েন্ডোলেন বলছে যে সে মূলত আর্নেস্ট নামের ব্যক্তিকে ভালোবাসে এবং সে তার ছোটোকাল থেকে একটাই ইচ্ছা যে আর্নেস্ট নামের কোনো ব্যক্তিকে সে বিবাহ করবে, এটা তার মনের বাসনা, ইচ্ছা। তো এটা যখন বলে তখন আর্নেস্ট এখানে হচ্ছে যে এই যে জ্যাক কিন্তু একটু ভ্যাকাচাকা খেয়ে যায়। কেমন, যে জ্যাকের নাম তো আসলে আর্নেস্ট না। জ্যাক মনে মনে থিঙ্ক করছে, যদি আমার নাম সে জেনে যায় তাহলে কি আমাকে আর ভালোবাসবে না, সে কি আমাকে ভুলে যাবে। এইটা কিন্তু কি করছে, সে হচ্ছে যে মনে মনে ভাবতেছে। তো কায়দা কৌশল করে হচ্ছে যে জ্যাক বলছে যে গোয়েন্ডোলেন, আমার নাম যদি আর্নেস্ট না হয় তাহলে তুমি আমাকে ভুলে যাবে। আরে তখন গোয়েন্ডোলেন একটা হাসি দিয়ে, মানে মিষ্টি হাসি দিয়ে বলছে, আরে পাগলা, আমি তোমাকে কি বলবো, তোমার নাম যাই হোক আমি তো তোমাকে ভালোবাসি। আর্নেস্ট, তোমার নাম আর্নেস্ট এটা তো আমি জানি, তোমার নাম আর্নেস্ট না হলেও সমস্যা নাই, আমি তোমাকে ভালোবাসবো। আচ্ছা যাই হোক, এভাবে কিন্তু তাদের গল্পটা চলছে এবং হচ্ছে জ্যাক যখন গোয়েন্ডোলেনকে প্রপোজ করলো, গোয়েন্ডোলেন তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো। এই মুহূর্তে তাদের মধ্যে কাবাব মে হাড্ডি চলে আসলো, এই যে লেডি ব্ল্যাকনীল। তো লেডি ব্ল্যাকনীল কিন্তু সেখানে চলে আসলো এবং তাদের দুজনকে একসাথে গল্প করা দেখে সে কিন্তু সন্দেহ পোষণ করলো এবং একটা পর্যায়ে আমরা দেখছি গোয়েন্ডোলেন কিন্তু তার মাকে বললো যে মা, আমি হচ্ছে যে জ্যাককে ভালোবাসি, জ্যাককে বিবাহ করতে পারি, মানে চাই। তো এটা শোনার পরে লেডি ব্ল্যাকনীলের মাথায় মনে হলো যে একটা আকাশ থেকে বাস পড়লো, ঠিক আছে। তো সে বললো যে মানে একদম কড়া স্বরে, কণ্ঠস্বর রুগ্ন হয়ে গেছে এবং সে বলছে যে তুমি বাইরে যাও, দেখি আমি আগে হচ্ছে যে জ্যাকের সাথে কথা বলে নিই। তো জ্যাকের সাথে সে কী করছে, কথা বলছে। আমরা চলেন যে হচ্ছে যে জ্যাককে সে কী বলে আমরা একটু শুনে আসি। তো জ্যাক যখন হচ্ছে যে জ্যাককে বলছে, দেখেন মেয়ের জন্য, মেয়ের হবু জামাইয়ের সাথে কথা বলছে, তাকে কি প্রথমে এটা বলা উচিত যে তোমার হচ্ছে যে বংশ পরিচয় কি, তোমার মাসিক ইনকাম কত, তুমি কয় টাকা ইনকাম করো, এটা ডিটেলস আমাকে বলো, সব কিছু বলো, এটা কি প্রথমে বলা উচিত? কখনোই উচিত না, কারণ ভবিষ্যৎ হচ্ছে যে জামাই, ঠিক না? তো ভবিষ্যৎ মেয়ের জামাই, অবশ্যই অন্য জামাই না, মেয়ের জামাই। তো এই যে বিষয়টা, তখন জ্যাক হচ্ছে তার নিজেকে আর গোপন করে না। সে বলে যে আসলে আমার বংশ পরিচয় কী বলবো, আমি ছোটোকালে ভিক্টোরিয়ান রেল স্টেশনে হারিয়ে গেছিলাম, একটা হ্যান্ডব্যাগের মধ্যে থমাস কার্ডিউ নামে একজন ব্যক্তি আমাকে খুঁজে পেয়েছিল এবং সেখান থেকে আমাকে কিন্তু অ্যাডপ্ট করে। আর আমার মাসিক ইনকাম ততটা বেশি না, আমার বাৎসরিক 7,000 পাউন্ড ইনকাম হয়। কত পাউন্ড? 7,000 পাউন্ড আমার মাসিক ইনকাম হচ্ছে, বাৎসরিক ইনকাম হচ্ছে 7,000 পাউন্ড। তো এই যে বিষয়টা, এটা এই 7,000 পাউন্ড বাৎসরিক যে ইনকাম, এটা কিন্তু খুব একটা বেশি ইনকাম না, এটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে এটা অনেকটা কম ইনকাম। এটা শোনার পরে লেডি ব্ল্যাকনীল বলে যে আসলে আমাদের মেয়ে এত সস্তা না, এই যে লর্ড ব্ল্যাকনীল এবং আমি, আমাদের কিন্তু একটাই মেয়ে, তার কিন্তু অনেক বড় স্বপ্ন আছে, তার মেয়েকে সে ভালো জায়গায় বিয়ে দেবে, এই এমন একটা ইতিমের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের মেয়েকে আমরা কিন্তু বড় করে নিই। তো এইভাবে তাকে কিন্তু অপমান করতে থাকে, জ্যাককে অপমান করে এবং একটা পর্যায়ে জ্যাকের প্রপোজালটা একদম পরিপূর্ণভাবে রিজেক্ট করে দেয়। এবার সেখান থেকে রিজেক্ট করে সে ক্ষেপে রেগে একদম সেখান থেকে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় হচ্ছে যে লেডি ব্ল্যাকনীল তার মেয়েকে বলছে তুমি তাড়াতাড়ি এসো, কারে বসো। তো তখন কি করে, লেডি ব্ল্যাকনীল যখন সেখান থেকে সরে যায়, তখন আমরা দেখি যে, দেখেন ইন্টারেস্টিং বিষয় একটা দেখেন, তখন কি করছে, এই গোয়েন্ডোলেন জ্যাকের কাছে ফিরে এসেছে। গোয়েন্ডোলেন জ্যাকের কাছে ফিরে এসে বলছে, আরে পাগলা, তুমি আগে বলবে না তোমার হচ্ছে যে, তুমি হচ্ছে যে তোমার বংশ এমন, এতে কি আছে, আমার তো আরও ভালো হয়েছে, আমি তো এমন একজনকেই খুঁজছিলাম। তো বলো, যেহেতু মা বিয়েতে মানে নারাজ বা বিয়ে দিতে তোমাকে রিজেক্ট করলো, সমস্যা নেই, তুমি হচ্ছে যে তোমার বাসার অ্যাড্রেসটা বলো, আমি তোমাকে রেগুলার চিঠি লিখবো। তো জ্যাক বেচারি তো একদম রিজেক্ট হয়ে সে কী হয়ে গেছে, যে ভ্যাকাচাকা খেয়ে গেছে। তো তখন সে তার বাসার অ্যাড্রেসটা কিন্তু তখন গোয়েন্ডোলেনকে বলছে যে হার্টফোর্ডশায়ার কান্ট্রিসাইড, লন্ডনের এক কান্ট্রিসাইড হচ্ছে হার্টফোর্ডশায়ার। তো যখন দেখেন এই আলজানন মনস্কিপ, এই কি বেয়াদব, সে কী করছে, যখন জ্যাক মানে গোয়েন্ডোলেনকে তার বাসার অ্যাড্রেসটা বলছে, তখন আলজানন চুপি চুপি পুরো অ্যাড্রেসটা লিখে নিয়েছে এবং লিখে নেওয়ার পরে পরবর্তীতে আমরা দেখব যে আসলে কেন লিখে নিল, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে এখান থেকে এই যে অ্যাক্ট 1 এটা কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা চলে আসি অ্যাক্ট 2 এর কাহিনীতে চলে আসি, ঠিক আছে। তাহলে দেখেন আমরা অ্যাক্ট 2তে কি দেখছি, ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে একটু দেখাই। ওকে, এবার অ্যাক্ট 2
গল্পটা শুরু হচ্ছে একদম হচ্ছে যে হার্টফোর্ডশায়ার, মানে একটা গ্রাম, লন্ডনের একটা গ্রাম, এখানে কিন্তু গল্পটা শুরু হচ্ছে। তো আমরা যদি একটু দেখি যে আমরা জানি হার্টফোর্ডশায়ারে কারা থাকে। হার্টফোর্ডশায়ারে থাকে সিসিলি কার্ডিও, তারপরে হচ্ছে মিস প্রোজ, তারপরে হচ্ছে মিস পিজম, তারপরে জ্যাক ওর্টিং, তারপরে ডক্টর চসেবল, এরা তো থাকে, তাই না? তো এই যে আমরা এখানে দেখছি যে বাগান বাড়ি, তাদের একটা বড় বাড়ি, বাগান বাড়ির মধ্যে তারা হচ্ছে সিসিলি কার্ডিও তার শিক্ষিকা মিস পিজমের কাছে পড়াশোনা করছে। মিস পিজম বসে বসে সিসিলি কার্ডিওকে পড়াচ্ছে। তো সিসিলি কার্ডিওর পড়াশোনায় একদম মনোযোগ নাই, সে তো দিবা স্বপ্ন দেখতে শুরু করেছে, ড্রিমি গার্ল, ঠিক না? সে খাতার মধ্যে দেখতে পাচ্ছে যে আর্নেস্ট তার সাথে দেখা করতে আসছে, আর্নেস্টের সাথে তার কি হচ্ছে যে সুন্দরভাবে গল্প হচ্ছে, রোমান্টিক মুহূর্ত তারা পাস করছে এবং আর্নেস্টের সাথে তার এঙ্গেজমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু সে খাতার মধ্যে দেখতে পাচ্ছে, মানে কল্পনার জগতে সে দেখতে পাচ্ছে। এবং খাতাতে তার যে পার্সোনাল ডায়েরি, সেই ডায়েরিতে সেই সব কিছু কিন্তু নোট করে রাখছে, দিন তারিখ দিয়ে যে আজকে আর্নেস্টের সাথে আমার এঙ্গেজমেন্ট হলো, আজকে আর্নেস্টকে আমি প্রপোজ করলাম, এই সব কিছু এই সিসিলি কার্ডিও কী করছে, সিসিলি কার্ডি তার হচ্ছে যে নোটপ্যাডে লিখে রাখছে। তো এই অবস্থা দেখি, স্টুডেন্টের এই অবস্থা, এদিকে শিক্ষিকা কি করবে, শিক্ষক কি করবে? শিক্ষিকা সে হচ্ছে যে কি করছে, সে বলছে যে সিসিলি তুমি হচ্ছে যে কেমন, এবং দিবাস্বপ্ন দেখা বাদ দাও, তুমি পড়াশোনায় মনোযোগ দাও, তাছাড়া কিন্তু কাজ হবে না, না বাপু তুমি কিন্তু পড়াশোনা করো ভালোভাবে। তো এটা কিন্তু তখন বলছে। আর এই সিসিলি কার্ডিও এই মিস পিজমের একটা দুর্বলতা জানে, আর সেই দুর্বলতা হচ্ছে সিসিলি মিস পিজম ডক্টর চসেবলকে কিন্তু মনে মনে পছন্দ করে, এবং তারা কিন্তু দুষ্টু মিষ্টি কথাবার্তা বলে, রোমান্টিক দুষ্টু মিষ্টি কথাবার্তা বলে, এটা কিন্তু সিসিলি কার্ডিও জানে। তো এটা বলার পরে কিছুক্ষণ এভাবে পড়তে পড়তে যখন শিক্ষিকা মানে হচ্ছে যে মিস পিজম সিসিলি কার্ডিওকে বকাঝকা শুরু করেছে, তখন হচ্ছে যে এই সিসিলি বলছে যে ম্যাম বা হচ্ছে যে মিস পিজম, ওই যে ডক্টর চসেবল এদিকে আসছে, আপনি তার সাথে যে গল্প করেন। তো তখন হচ্ছে বকাঝকা কিন্তু বন্ধ হয়ে গেছে, তাই না? তো এই মুহূর্তটাতে, অর্থাৎ যখন তারা পড়াশোনা করছে, এই টাইপের গল্প তাদের যখন চলছে, সেই মুহূর্তে হচ্ছে ম্যারিম্যান, অর্থাৎ জ্যাক ওর্টিংয়ের বাটলার হচ্ছে ম্যারিম্যান, তখন সেখানে আসে, বলে যে সিসিলিকে বলে যে সিসিলি, জ্যাকের ভাই আর্নেস্ট শহর থেকে এখানে এসেছে। তো এটা শোনার পরে হচ্ছে সিসিলি নিজেকে আর ধরে রাখতে পারে না, একদম আনন্দে আত্মহারা পড়ে এবং এক দৌড়ে তার সাথে দেখা করার জন্য চলে যায়। এবং হ্যাঁ, দেখা করতে গেছে, একটা ব্যক্তি চলে আসছে এবং সে বলছে আমি হচ্ছে আর্নেস্ট জ্যাকের ভাই। তো তাকে দেখার পর সিসিলির মনের মধ্যে এমনটা ফিল হচ্ছে যে সিসিলি যেন তাকে কত বছর থেকে কত দিনের যেন তার সম্পর্ক, এবং তারা মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত এই সম্পর্ক, অর্থাৎ এইভাবে কিন্তু সিসিলিও তার সাথে একদম কথোপকথন বলছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে তারা একজন আরেকজনকে দেখা মাত্রই কিন্তু ভালোবেসে ফেলে, আর সিসিলি তো তার অনেক আগে থেকে কিন্তু তাকে হচ্ছে কল্পনার জগতে ভালোবেসেছে। তো সিসিলি আর্নেস্টকে, দ্যাট মিনস হচ্ছে আলজাননকে সব কিছু বলছে, যে আলজানন জানো তুমি, আর্নেস্ট জানো তুমি, তোমার সাথে আমার কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তারপরে কি তোমাকে আমি কিন্তু প্রপোজ করেছি, এই যে আমার ডায়েরি, এখানে আমি তোমাকে তোমার চিঠিগুলো কত দিন থেকে আমি লিখে রাখি, তুমি এতদিন কেন আসনি, এভাবে কিন্তু তার সাথে কি করছে, কথোপকথন করছে। এবং এখানে আলজাননকে কিন্তু সিসিলি প্রপোজ করে, এবং আলজাননও কিন্তু তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। তো এই মুহূর্তে আমরা আরও কিছু ঘটনা দেখেন। আমরা এটা অলরেডি বললাম যে মিস পিজম এবং ডক্টর চসেবল তারা একজনের সাথে সাক্ষাৎ করলো, আলজানন পৌঁছালো এখানে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে আসি যে জ্যাক কি করেছে। জ্যাকের আসার কথা ছিল যে কয়েকদিন পরে, 3 দিন পরে জ্যাক আসবে, বাট জ্যাক হঠাৎ করে এই হচ্ছে যে হার্টফোর্ডশায়ারে চলে এসেছে। জ্যাক শহর থেকে রিটার্ন করেছে এবং সে একটা কালো পোশাক পরিধান করেছে, শোকের একটা কালো, মানে কি শোক, তো শোকের একটা পোশাক পরিধান করেছে। এবং এই হার্টফোর্ডশায়ার এখানে আসার পরে, বাড়িতে আসার পরে সে বলছে যে আসলে তার যে ভাই আর্নেস্ট, সে আর প্যারিসে মারা গেছে। কি হয়েছে, তার ভাই আর্নেস্ট কি করেছে, মারা গেছে। বাট এই যে তার যে নিউজটা, এই নিউজ আর কেউ বিশ্বাস করছে না। তো হচ্ছে সিসিলি যখন শুনে যে তার ভাই মারা গেছে, তখন বলে যে আরে আঙ্কেল, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার ভাই আর্নেস্ট এ তো হচ্ছে যে আগেই এখানে চলে এসেছে, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনার ভাই কেন মারা যাবে? আর্নেস্ট তো শহর থেকে এখানে চলে এসেছে, আপনি আমাদেরকে ভুল বোঝান। তো এভাবে কিন্তু জ্যাককে বলছেন। তো জ্যাক এটা শোনার পরে একদম হচ্ছে যে শকড হয়ে গেছে, বলছে যে আমার ভাই, আমার তো কোনো ভাই নাই, তাহলে কি আসলো কি? তো সে হচ্ছে যে আলজানো, এই যে তার ভাই আর্নেস্ট, তার সাথে দেখা করার জন্য সে ছুটে গেছে, এবং যে দেখে যে সে আর কেউ না, সে হচ্ছে
আলজার্নন অর্থাৎ আর্নেস্ট নাম ধারণ করেছে। এই বাটপার কী করেছে, যখন হচ্ছে যে জ্যাক গোয়েন্ডোলেনকে তার বাসার অ্যাড্রেস দিচ্ছিল তখন চুপি চুপি কিন্তু সে লিখে নিয়েছিল এবং সেই অ্যাড্রেস অনুযায়ী সে তার আগে কিন্তু এখানে পৌঁছে গেছে এবং সিসিলি নামের প্রতি তার কিন্তু একটা আকর্ষণ ছিল, যার কারণে সে আইসে আর্নেস্ট অর্থাৎ তার পূর্বের গল্প তো সে সবই জানে, কারণ আর্নেস্ট নামের একজন ভাই ক্রিয়েট করেছে, সে ভাই খুবই দুষ্টু প্রকৃতির, এসব কিছু সে জানে, যার কারণে সে এসে বলেছে যে আমি আর্নেস্ট, আমি জ্যাকের ভাই। তো দেখেন এখানে কাহিনী কেমনটা হয়ে গেল, তাই না? তো এখন হচ্ছে যে জ্যাক যখন গোয়েন্ডোলেন আর্নেস্ট দ্যাট মিনস আলজার্ননের সাথে দেখা করে, সে দেখে যে এটা আর্নেস্ট না, আর কেউ না, এটা হচ্ছে আলজার্নন। তো এই মুহূর্তে সে কিন্তু প্রকাশ করতে পারে না আসলে এটা আর্নেস্ট না, এটা হচ্ছে যে আলজার্নন। তো আমরা পরবর্তীতে দেখি পরের মুহূর্তে গোয়েন্ডোলেন কিন্তু পৌঁছে যায়। গোয়েন্ডোলেন তার খোঁজে, দ্যাট মিনস জ্যাকের খোঁজে, আর্নেস্টের খোঁজে কিন্তু চলে এসেছে হার্টফোর্ডশায়ারেও, যে তাই সে যে অ্যাড্রেসটা লিখে নিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু সে চলে এসেছে। এসে প্রথমে তার সাথে সাক্ষাৎ হয় সিসিলির, এবং সিসিলিকে বলে যে আমি আর্নেস্টকে খুবই ভালোবাসি। প্রথমে বলে না যে আর্নেস্ট হচ্ছে কাকে ভালোবাসে, কার জন্য এসেছে, অর্থাৎ তাদের যখন সাক্ষাৎ হয় তাদের দুজনের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক ঘটে। বাট হচ্ছে গোয়েন্ডোলেন যখন বলে যে আমি কেন এখানে এসেছি, সে বলে যে আমি আর্নেস্টকে ভালোবাসি, আর্নেস্টের সাথে দেখা করার জন্য আমি এখানে এসেছি। তখন কিন্তু তাদের মধ্যে একটা বাকবিতণ্ড পেকে যায়, অর্থাৎ সিসিলি বলে আরে মিয়া, আমি হচ্ছে যে আর্নেস্টকে ভালোবাসি, আমি আর্নেস্টের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি আর্নেস্টকে ভালোবাসি, তুমি কি? তো এদের মধ্যে একটা মনোমালিন্য হয়ে যায়। পরবর্তীতে তারা দুইজন, অর্থাৎ এদিকে আমরা দেখছি যে জ্যাক এবং আলজার্নন কি করছে, জ্যাক এবং আলজার্নন তারা সাক্ষাৎ করছে, এবং এই গোয়েন্ডোলেন এবং সিসিলি তারা কিন্তু হচ্ছে কি করছে, যে তারা একসাথে সাক্ষাৎ করছে। এবং একটা পর্যায়ে আমরা দেখি এই চারটা ক্যারেক্টার কি হয়েছে, চারটা ক্যারেক্টার একত্রিত হয়েছে, একসাথে চারটা ক্যারেক্টার উপস্থিত হয়েছে। আচ্ছা, উপস্থিত হওয়ার পরে এরা এই যে জ্যাক এবং হচ্ছে যে আলজার্নন, এরা যে ভণ্ডামো করছে, এরা যে তাদের মিথ্যা পরিচয় দিয়েছে, এটা একটা পর্যায়ে কার কাছে, দ্য সিসিলি এবং গোয়েন্ডোলেনের কাছে কিন্তু ফাঁস হয়ে যায়। এবং এই যে ফাঁস হয়ে গেল তাদের দুজনের মধ্যে, তারা তখন বলে যে আসলে তোমরা তো আমাদের সাথে চিটারি করেছো, তোমার আসল নাম হচ্ছে জ্যাক এবং এর আসল নাম হচ্ছে আলজার্নন, তো আমরা তো তোমাদেরকে বিয়ে করব না, আমরা চাই আর্নেস্ট নামের ব্যক্তিকে বিয়ে করতে। তখন এরা যখন দেখছে যে ওহো, কায়দা তো আর ঠিক থাকলো না, কি হয়ে যাচ্ছে, ব্যাকআপ হয়ে যাচ্ছে, তখন তাদেরকে সত্য দেয় যে সিসিলি এবং গোয়েন্ডোলেন বলে যে তোমরা তোমাদের নাম পরিবর্তন করে ব্যাপটিমাইজ করে আর্নেস্ট রাখবে, এবং এটা আজকে বিকেলের মধ্যেই করবে, তাছাড়া কিন্তু আমরা তোমাদেরকে আর ভালোবাসবো না, এইটা সত্য দেয়। এবং এই জ্যাক এবং আলজার্নন এরা দুজনেই কিন্তু তাদের নাম পরিবর্তন করতে রাজি হয়ে যায়। তো তাদের হচ্ছে ডক্টর চসাবল, যে রিক্টর বা হচ্ছে ক্লার্জিম্যান, তাকে বলে যে তারা আজকে বিকেলে তাদের নাম পরিবর্তন করবে, দ্যাট মিনস ব্যাপটিমাইজ করে তাদের নামকে পরিবর্তন করে আর্নেস্টের নাম রাখবে। এটা একটা পর্যায়ে হচ্ছে যে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি আচ্ছা, এটা সত্য প্রকাশ পেল। এবার আমরা অ্যাক্ট 3-তে চলে আসি। অ্যাক্ট 3 হচ্ছে একদম শেষের গল্প, যখন দেখা যাচ্ছে ডক্টর চসাবল বিকালবেলা জ্যাক এবং আর্নেস্টকে ডাকতে আসছে যে তোমরা ব্যাপটিমাইজ করবে না, তোমাদের নাম পরিবর্তন করে রাখবে না, আসো তাড়াতাড়ি আসো, তোমাদের নামটা পরিবর্তন করে দিই। আচ্ছা, এই মুহূর্তে জ্যাক এবং আলজার্নন বলে আমাদের নাম পরিবর্তন করার কোনো দরকার নাই, কিছুক্ষণের মধ্যে আমরা বুঝে যাব বা আমাদের নাম কি। তো সে ডক্টর চসাবলকে হতাশ করে সেখান থেকে ফিরে দেয়, এবং আমরা খুবই শীঘ্রই দেখতে পাই যে তার মেয়ের খোঁজে, দ্যাট মিন্স লেডি ব্ল্যাকনিল তার মেয়ের খোঁজে কি করেছে, এই হার্টফোর্ডশায়ারে চলে এসেছে। এবং লেডি ব্ল্যাকনিল এসে দেখে যে সিসিলি আর আলজার্নন এরা দুজন একজন আরেকজনকে ভালোবাসে। এবং এই যে লেডি ব্ল্যাকনিল আসলো, জ্যাক আসার পরে বলল যে জ্যাক হচ্ছে গোয়েন্ডোলেনকে বিবাহ করতে চায়, সে যেন অনুমতি দেয়, এইটা বিষয়। বাট এখানে আমরা দেখছি যে লেডি ব্ল্যাকনিল কিন্তু কোনোভাবে অনুমতি দিচ্ছে না, এবং আলজার্নন তার আন্টি লেডি ব্ল্যাকনিলকে বলছে যে আন্টি আমি হচ্ছে সিসিলিকে বিবাহ করতে চাই, বাট এখানে কিন্তু লেডি ব্ল্যাকনিল রাজি না। লেডি ব্ল্যাকনিল মনে করেছে সিসিলি আসলে একটা গরিব মেয়ে এবং তার হয়তো অর্থ সম্পদ নাই। বাট যখন হচ্ছে জ্যাক বলে যে আসলে এই সিসিলি কার্ডিওর প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে, প্রচুর টাকা পয়সা রয়েছে, যে টাকা দিয়ে লেডি ব্ল্যাকনিলকে সে কয়েকবার কিনতে পারবে, এটা শোনার পরে লেডি ব্ল্যাকনিল কিন্তু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আসলে সে আলজার্নন এবং সিসিলি কার্ডিওর বিয়ে দিতে রাজি। বাট তখন হচ্ছে জ্যাক কী করে, জ্যাক বেঁকে বসে, জ্যাক বলে যে হ্যাঁ তখনই তাদের বিয়ে হবে যখন গোয়েন্ডোলেন এবং আমার বিয়েটা মেনে নেবেন, তখন আমরা তার কী করব, যে তার হচ্ছে যে
তাদের বিবাহটা মেনে নিব। তো এইভাবে তাদের মধ্যে কথোপকথন চলছে। এই মুহূর্তে সেখানে উপস্থিত হয় মিস পিজম। তো এই যে মিস পিজম যখন উপস্থিত হওয়ার পরে হচ্ছে লেডি ব্ল্যাকনিল কিন্তু মিস পিজমকে চিনে ফেলে। 28 বছর পূর্বের ঘটনা, 28 বছর পূর্বের কাহিনী। তখন তাকে কিন্তু ফোর্স করে যে তুমি মিস পিজম না, তুমি গত 28 বছর আগে আমার বোনের ছেলেকে কোথায় হারিয়ে ফেলেছিলে, কোথায় রেখেছো তাকে, তুমি তাকে এখন জবাব দাও, আমার বোন তো মারা গেছে, এখন তুমি আমাকে জবাব দাও, এই গত 28 বছর আগে তুমি আমার বোনের ছেলেকে কোথায় হারিয়ে ফেলেছিলে। তো মিস পিজম তখন একদম ইনোসেন্টের মতো হয়ে যায় এবং একদম মনে হচ্ছে সে বড় বিশাল অপরাধী। তখন সে তার অপরাধ বোধটা স্বীকার করছে। সে বলছে যে আসলে আমি ভিক্টোরিয়ান রেল স্টেশনে একটা হ্যান্ডব্যাগের মধ্যে সেই ছোট্ট বাচ্চাটাকে হারিয়ে ফেলি, আমি পরবর্তীতে কোনোভাবেই তাকে কিন্তু খুঁজে পাই না। তো এটা বলার পরে জ্যাক কিন্তু সেখানেই আছে, জ্যাক সব কিছু শুনছে। জ্যাক তখন বলে যে সে দৌড়ে তার লাইব্রেরি রুমেতে যায় এবং লাইব্রেরি রুমে যাওয়ার পরে জ্যাক যে ব্যাগটার মধ্যে হারিয়ে গিয়েছিল, যে ব্যাগটাতে ছিল, সেই ব্যাগটা নিয়ে আসে এবং মিস পিজমকে দেখায়, বলে যে দেখেন তো এই ব্যাগটাই সেই ব্যাগ নাকি। মিস পিজম তখন মানে ব্যাগটা চিনতে পারে, লেডি ব্ল্যাকনিলও চিনতে পারে যে আসলে সে যে ব্যাগটা দেখাচ্ছে সেই ব্যাগটা তার হচ্ছে যে মনস্কি ফ্যামিলির একটা ঐতিহ্যবাহী ব্যাগ। এবং সেই ব্যাগটা চেনার পরে জ্যাক বলে যে ওই ব্যাগের মধ্যে যে সন্তানটা ছিল সেটা হচ্ছে আমি, আর কেউ না। তখন তো টুইস্ট, মানে গল্প পুরোটা কাহিনী ঘুরে গেল এবং লেডি ব্ল্যাকনিল বলল যে হ্যাঁ, তাহলে তুমি আমার সেই বোনের ছেলে যে 28 বছর পূর্বে হারিয়ে গিয়েছিলে। এবং সে বলে যে এটা সব কিছু তাদের পরিচয় পর্বটা কিন্তু এখানে শেষ হয়ে যায় এবং জ্যাকের যে আসল পরিচয় সেটা কিন্তু সবার সামনে কিন্তু ভেসে ওঠে। এরপরে আমরা যেটা দেখি যে জ্যাক পরবর্তীতে আসলে বলতে থাকে যে আমার তো হচ্ছে যে আমার নাম তো জ্যাক, বাট আমার বংশীয় নাম কী ছিল, আমার নাম কি রাখা হয়েছিল। তো এখানে লেডি ব্ল্যাকনিলেরও কিন্তু মনে নাই তার নাম কি রাখা হয়েছিল। তো মূলত এটা শুধু মনে আছে যে তার নামটা মূলত রাখা হয়েছিল তার বাবার নাম অনুসারে। তো তার বাবা একজন আর্মি জেনারেল ছিল। তো এই আর্মি জেনারেল তার নাম অনুযায়ী যেহেতু তার ছেলের নাম রাখা হয়েছিল, তো তার বাবার নাম ছিল কি ছিল, আর্নেস্ট জন মনস্কিপ। ঠিক আছে, তো তার নাম অনুযায়ী তার নাম রাখা হয়েছে, তার বাবার নাম অনুযায়ী জ্যাকের নাম রাখা হয়েছিল আর্নেস্ট। তাহলে আমরা এখানে খুঁজে পেলাম জ্যাক কিন্তু খুবই খুশি হয়ে গেল যে আসলে তার নাম আর্নেস্ট। এটা জেনে গোয়েন্ডলনে কিন্তু খুশি হয়ে গেল এবং এখানে সিসিলিও কিন্তু খুশি হয়ে গেল, কারণ আলজার্ননও তো হচ্ছে জ্যাকের ভাই, ঠিক না? তাহলে তার নামও তো তার বংশীয় নাম প্রথমে আর্নেস্ট আছে। তো সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে আর্নেস্ট নামের ব্যক্তিকেই কিন্তু কি পেল, এই দুইজন মহিলা কিন্তু পেল। এর পরবর্তীতে আমরা আরও একটা কাপল দেখতে পাচ্ছি, সেই কাপলটা হচ্ছে ডক্টর চসাবল এবং মিস পিজম। এরাও কিন্তু বিবাহের জন্য রাজি হয়ে গেল এবং আমরা একটা পর্যায়ে নাটকের শেষে দেখছি তিনটা কাপল, হচ্ছে যে জ্যাক, গোয়েন্ডোলেন, সিসিলি, আলজার্নন, ডক্টর চসাবল, মিস পিজম। তো এই যে তিনটা কাপল, এই তিনটা কাপলের মিলনের মাধ্যমে, তাদের একত্রিত হওয়ার মাধ্যমে হ্যাপিলি কিন্তু এই নাটকটা শেষ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের আজকের পুরো সামারি আলোচনা। এখান থেকে আপনারা সুন্দরভাবে এই সামারিটা মনে রাখবেন এবং এখান থেকে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন থিমস রয়েছে। এই থিমসগুলো আমি আর পড়াতে চাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিফ কোশ্চিন আছে, বিফ কোশ্চিনের উপরে আমি ক্লাস দিব ইনশাআল্লাহ, এবং ইম্পর্টেন্ট বিফ কোশ্চিন বা যেগুলো বিফ কোশ্চিন পড়তে হবে। তো বিফ কোশ্চিনের উপরে ক্লাস থাকবে যখন 4টা ডামা আমি কমপ্লিটলি পড়াবো, শেষ হয়ে যাবে। তো 4টা ডামার উপরে একদিনে একটা ক্লাস দিব, যে সকল বিফ কোশ্চিন রয়েছে সবগুলো কিন্তু আপনাদের পড়িয়ে দেবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে বিফ কোশ্চিনের পাশে সাল দেওয়া হয়েছে এবং কবে কোন সালে কোন কোশ্চিনটা আছে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে, যে এটা 2019 সালে এসেছিল এবং 2024 সালে কিন্তু এই কোশ্চিনটা এসেছে। সো সাল থাকলে আপনাদের বুঝতে সুবিধা হয়, যার কারণে সাল দেওয়া হচ্ছে এবং কোন কোশ্চিনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটাও কিন্তু হাইলাইট করে দিয়েছি। সো বিফ কোশ্চিনগুলো অবশ্যই আপনারা এখান থেকে পড়তে পারেন, এগুলো আমাদের বইতেও আছে, আপনারা বই থেকেও পড়তে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে ইনশাআল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করব। তো আমি আরেকটু দেখাই যে এই যে 4th বর্ষের হ্যান্ডনোট এবং সামারি, এটা আমাদের এখন হচ্ছে যে প্রি অর্ডার নেওয়া হচ্ছে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন কয়েকদিন পরে, 5 জুলাইয়ের পরে। এটা হচ্ছে যে সবার জন্য আর প্রি অর্ডার থাকবে না, এটা তখন আপনারা অ্যাডভান্স হচ্ছে যে কুরিয়ার চার্জ পে করে 2 থেকে 3 দিনের মধ্যে বইটা হাতে পেতে পারেন। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবেন আর ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিবেন এবং আপনারা যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে আমাদের ওয়েবসাইটের খবর দিবেন, আমাদের বইয়ের খবর দিবেন। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।